আচ্ছা, শুরুতে ওয়েবফ্লো কি, কেন আমরা ওয়েবফ্লো শিখতেছি, ওয়েবফ্লো কিভাবে কাজ করে, আর আমরা কি কাজ করবো ওয়েবফ্লোতে। সর্বপ্রথম হচ্ছে ওয়েবফ্লো কি। ওয়েবফ্লো হচ্ছে একটা সিএমএস প্ল্যাটফর্ম যেটা দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। শুধুমাত্র ওয়েবসাইট তৈরি করা যায় এতটুকুই এখন এনাফ না, কারণ এখন সবকিছু মডার্ন হয়ে গেছে, অনেক মাল্টি সার্ভিস দিয়ে থাকে। এই জন্য ওয়েবফ্লোর সিস্টেমও আছে। কি সিস্টেম, আপনি এখান থেকে একটা যদি প্যাকেজ নিয়ে নেন, এর সাথে আপনি হোস্টিং পেয়ে যাচ্ছেন, বাকি সিকিউরিটি অ্যান্ড আদার্স যত যা কিছু লাগবে সব কিছু আপনারা চিন্তা করতে হবে না, চোখ বন্ধ করে যা যা দরকার সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে। সো ওয়েবফ্লোটা আসলে এভাবে কাজ করে, মানে একটা কমপ্লিট সলিউশন। অলরাইট, এখন ওয়েবফ্লো, আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবফ্লো কাদের জন্য আসলে, ওয়েবফ্লো কারা আসলে ওয়েবফ্লোতে ওয়েবসাইট তৈরি করবে। ওয়েবসাইট তৈরি করবে ছোট কোনো এজেন্সি বা কোনো একটা স্টার্ট আপ, কোনো একটা প্রোডাক্ট যারা হচ্ছে যেটা মার্কেটিং করতে যাচ্ছে, কোনো একটা অ্যানাউন্সমেন্ট ল্যান্ডিং পেজ, কোনো একটা এজেন্সি ওয়েবসাইট। এখন বর্তমানে ওদের যে সিস্টেম আসছে এতে অনেক বড় বড় ওয়েবসাইটে ওয়েবফ্লো ইউজ করতেছে। এখন আমরা কি করব তাহলে, আমরা আসলে ওয়েবসাইট বিল্ড করব, বাট আমাদের জন্য না, কাদের জন্য, আমাদের ক্লায়েন্টের জন্য, যাদের ওয়েবসাইট দরকার, যারা ওয়েবসাইটটা নিয়ে কাজে লাগাবে, ওয়েবসাইটটা ইউজ করবে, ওয়েবসাইটটা তাদের বিজনেস পারপাসে ক্রিয়েট করবে। এখন একটা ওয়েবসাইট যদি আমরা ক্রিয়েট করি বা ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা কিভাবে করে দিব, এটা মার্কেট প্লেসের মাধ্যমে আমরা ক্লায়েন্ট পাবো যাদের ওয়েবসাইট দরকার ওয়েবফ্লোর মধ্যে। ওয়েবফ্লোর মধ্যে যারা ওয়েবসাইট তৈরি করতে চায় এরকম। এখন ওয়েবফ্লো আসলে কতটুকু রিলায়েবল আমরা যদি দেখি, একটু স্ক্রল করলেই দেখেন ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানি ওয়েবফ্লোর সার্ভিস অলরেডি ইউজ করতেছে, যেমন Monday.com, তারপর এখানে কি স্পটিফাই, তারপর টিইডি, ড্রপ বক্স, এগুলোর নাম তোমরা শুনছি, ক্লিয়ার, এগুলোর নাম শুনছি না আমরা, চেক আউট, আপওয়ার্ক, আইডিও, এখানে দেখেন। তারপরে রেডিট। এখন আপনি চিন্তা করতে পারেন পুরো ওয়েবসাইটটা কি করা, যেমন আপওয়ার্কের পুরো ওয়েবসাইটটা কি ওয়েবফ্লোতে করা, না না, ব্যাপারটা এরকম না। আপওয়ার্ক তো আর অনেক আগে আসে যখন ওয়েবফ্লো ছিলই না। ব্যাপারটা হচ্ছে আপওয়ার্ক কি করছে, আপওয়ার্ক এদের সার্ভিস নেয় বিভিন্ন ধরনের প্রমোশনাল ল্যান্ডিং পেজ, বিভিন্ন ধরনের ছোট ছোট ল্যান্ডিং পেজ, কোনো একটা তাদের ওয়েবসাইট যদি তৈরি করতে হয়, তাদের তো অনেক ধরনের বিজনেস আছে, তো তারা কি করছে, ওয়েবফ্লো ইউজ করে কোনো না কোনো একটা সার্ভিস নিছে। এই কারণে অফিসিয়ালি তারা কিন্তু এটা দিতে পারছে এখানে। ফাইন, তাহলে একটা বুঝতে পারলাম ওয়েবফ্লো অনেক পাওয়ারফুল একটা বিল্ডার, ইজির পারফেক্ট সাইট করতে পারবে এটা বলতেছে তারা। আমরা দেখবো আসলে কি পসিবল কিনা। সো এখানে মোটামুটি আমরা একটা ওভারভিউ পেয়ে গেলাম যে ওয়েবফ্লোটা কেন মানুষ পছন্দ করতেছে, কেন ক্লায়েন্টরা নিবে। এখন যখন নিবে, যাতে আমরা তাদেরকে ওয়েবসাইট তৈরি করে দিতে পারি, আমরা যাতে নিজেদেরকে তাদের সামনে বলতে পারি যে আমরা ওয়েবফ্লোতে আমরা ডিজাইন জানি, ডেভেলপ, বা আমি আপনার ওয়েবসাইট করে দিতে পারবো, আমি একজন এক্সপার্ট, ওইভাবে আমরা কাজটা শিখবো। একদম শুরুর ধাপ কি, শুরুর ধাপ হচ্ছে বেসিক জিনিসটা বোঝা, কিভাবে ওয়েবফ্লো এখানে এসে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো প্র্যাকটিস পারপাসে। ঠিক আছে, সো আমরা লগ ইন করবো না, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই। আজকে আমরা গেট স্টার্টেড করবো। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি গেট স্টার্টেড এর এখানে আমরা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করবো। আচ্ছা, আমরা একটু রিলোড দিব। এখানে আমাদের ইমেল দিতে হবে, হ্যাঁ। সো আমরা এখানে একটা ইমেল দিব, আর আমাদের যে ইমেল আছে সেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারি আমরা চাইলে। অ্যাকাউন্ট করা খুবই ইজি, এগুলো আমরা সবাই জানি, জানি দেখে এই পর্যন্ত আসতে পারছি। এতটুকু বেসিক যে জানে না তারা তো অন্তত অ্যাটলিস্ট অ্যাডমিশনটা কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা, এখানে ইমেল দিতে হবে, ইমেল দিয়ে আমি কন্টিনিউ করবো। সো এখানে একটা বাগ দেখাচ্ছে, লোড হোক। ইমেলটা দিয়ে দিলাম, এখন পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিতে পারেন, এখানে চুজ ইউর ওন দিতে পারেন, বা ওরা যেটা সাজেস্ট করছে ওটা দিতে পারেন। চুজ ইউর ওন দিয়ে আমার মতো আমি একটা পাসওয়ার্ড দিয়ে আমার মতো অ্যাকাউন্টটা কন্টিনিউ করে ফেলবো। পাসওয়ার্ডে যেগুলো মিলতে হবে, 10টা ক্যারেক্টার হইতে হবে, একটা নাম্বার হইতে হবে, একটা লোয়ার কেস, একটা আপার কেস, অ্যাটলিস্ট এগুলো থাকতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এখন জাস্ট আপনার নাম এন্ড আদার্স এই ইনফোগুলো এখানে দিতে হবে। এগুলো খুবই বেসিক ইনফরমেশন, আপনাদের ইনফোগুলোই দিবেন। এগুলো সাইটের উপর কোনো ইফেক্ট ফেলবে না, যেমন আপনি কার জন্য করবেন, কোন একটা কোম্পানির জন্য করবেন,
নাকি নিজের জন্য করবেন, নাকি ক্লায়েন্টের জন্য সাইট করবেন। সো এখানে আপনি ওটা সিলেক্ট করে দিবেন। আমি ধরেন ক্লায়েন্টের জন্য সাইট করব, নিজের জন্য করব, কোম্পানির জন্য, যেটা ইচ্ছা আমি সিলেক্ট করে দিব, সব বলে সিলেক্ট করে দিব। এখানে এজ এ ফ্রিল্যান্সার, এজ এ এজেন্সি এইভাবে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এজেন্সি সিলেক্ট করি, আমাকে আরো কিছু জিনিস জিজ্ঞেস করবে। এজ এ ফ্রিল্যান্সার জিজ্ঞেস করলে আমি স্টার্ট আপ ফ্রিল্যান্সার কিনা বা যেটাই হোক এটা সিলেক্ট করতে বলবো, ঠিক আছে। এজেন্সি তো সেম বিষয়টা। আর ফ্রিল্যান্সার এটা নাই রাখতে পারতো, কারণ ফ্রিল্যান্সার স্মল বিজনেস, মিড সাইজ কোম্পানি, এমপ্লয়ি এগুলো থাকার তো দরকার নেই। ফ্রিল্যান্সার মানে সিঙ্গেল ফ্রিল্যান্সার, সোলো ফ্রিল্যান্সার। এজেন্সি হলে না এগুলো থাকতো। এটা হয়তো আবার নতুন আপডেট এই জিনিসটা ভুল করছে, যাই হোক সমস্যা নেই, এগুলো আমাদের আসলে এত কনসার্নিং কোনো ব্যাপার না। স্টার্ট ধরেন 1 থেকে 6 থেকে 10 জন আমরা তো একসাথে কাজ করি। আমরা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করবো, আমরা দিয়ে দিলাম আপাতত বিজনেস ওয়েবসাইট তৈরি করবো। আচ্ছা, এখন দেখেন, আমি কি কাউকে হায়ার করব আমার সাইটটা করে দেওয়ার জন্য, নাকি নিজেই করব, নাকি আমি জানি না কি করব, বুঝি না। সো আমি হায়ার করব না কাউকে, আমি নিজে করবো সাইট। আচ্ছা, সো স্ক্রিন অফ হয়ে গেছিল হয়তো। হোপফুলি এখন ঠিক আছে সবকিছু ওকে। এখানে 3টা অপশন, একটা হচ্ছে এআই দিয়ে আমরা সাইট তৈরি করতে পারি, এটা খুবই চমৎকার একটা ব্যাপার, অলদো এটা বেটা, মানে যে ওরা এখনো ট্রায়াল চালাচ্ছে, এখন ওরা নিশ্চিত না এই সার্ভিসটা এইভাবে ইনক্লুড করবে কিনা, আর আরো আপডেট আনতেছে। যদি সবকিছু ভালো যায়, ভালো ফিডব্যাক পাই, তাহলে এটা কন্টিনিউ করবো। সো আপনারা ট্রাই করতে পারেন, এটা দিয়ে আজকে আমরা কন্টিনিউ করবো না, আমরা টেমপ্লেটে চলে যাবো, ব্ল্যাঙ্ক সাইডে চলে যাবো। হ্যাঁ, এর আগ পর্যন্ত যা বলছেন ইয়া ছিল, স্ক্রিন দেখাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, ওই পর্যন্তই ছিলাম আমি। স্ক্রিনটা অফ হয়ে যাওয়ার সাথে সাথে কথা অফ করে দিয়েছি, সমস্যা নেই, এটুকু বুঝবেন, এগুলো সব বেসিক জিনিসপত্র, হ্যাঁ। জাস্ট আমি যা যা করতেছি স্টেপ গুলো just দেখলেই হবে, ঠিক আছে। আমরা ইমেল দিছি, ইমেল দেওয়ার পর নাম দিতে বলছে, তাই না? নাম দেওয়ার পরে আমাদেরকে বলছে আমরা ফ্রিল্যান্সার কিনা, আমরা কি সাইট বানাবো, এগুলো just একটা সার্ভে। সেটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, আপনি যদি এগুলো উল্টা পাল্টাও দেন তাও সমস্যা নেই, ঠিক আছে। এটা সাইডের উপর কোনো ইফেক্টই পড়বে না। এইখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট। এই অপশনটা যখন আসবে, আপনি টেমপ্লেট নিতে পারেন, আপনি এই দিয়ে বানাইতে পারেন, আপনি ব্ল্যাঙ্ক সাইট নিতে পারেন। তো আমরা কি করবো, ব্ল্যাঙ্ক সাইট নিবো, আমরা নিজেরা যেহেতু প্র্যাকটিস করে কাজটা শিখবো, তাই না। রেডিমেড সাইট নিয়ে তো লাভ নাই আমাদের। সো ব্ল্যাঙ্ক সাইট নিলাম, এখানে আমাকে বললো সাইটের নাম দিতে। আপনারা আপনাদের মতো নাম দিবেন, আমি আপাতত আপনাদের ব্যাচের নাম্বারটা দিয়ে দিচ্ছি। ক্রিয়েট সাইট, ঠিক আছে, আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে, বা নাও দিতে পারেন, ওটা অটোমেটিকলি নিয়ে নিবে একটা। চলে আসছে, এখানে কিছু স্টেপ দিবে আমাকে হেল্প করার জন্য, যেহেতু সে বুঝতে পারতেছে আমি নতুন। আমি ওইভাবেই সবকিছু সিলেক্ট করে আসছি, সো আমাকে কিছু জিনিস বলতেছে যে এগুলো কমপ্লিট করো, তারপর সাইটটা পাবলিশ করো, তাহলে বুঝবা কিভাবে কাজ করে। আমাদের এটা আপাতত দরকার নাই, আপনি চাইলে এটা কন্টিনিউ করতে পারেন, ক্লিক করে করে টিউটোরিয়াল একটু হেল্প করবে আপনাকে, ওগুলো দেখে দেখে করতে পারেন। আচ্ছা, আমি হাইড করে দিলাম। এখন সর্বপ্রথম আমাদের বুঝতে হবে কোথায় কি আছে। এখন যেটা আছে এটাকে বলে ডিজাইনার, ঠিক আছে। অন্যান্য সিএমএস গুলো এটাকে বলে এডিটর, বাট এটাকে নাম দিচ্ছে ডিজাইনার, যেখান থেকে আপনি ডিজাইনটা করতে পারেন। ফাইন। আচ্ছা, ডিজাইনের মধ্যে এখানে দেখেন, এই পাশে আছে হচ্ছে আমি এলিমেন্টস নেওয়ার জন্য যা যা অপশন এগুলা। এইখানে আমি দেখতে পাচ্ছি নেভিগেটর, নেভিগেটরটা আপনার এখানে নাও থাকতে পারে, এরকম থাকতে পারে, নেভিগেটর না থাকতে পারে। এটা স্ক্রিনের জুমের উপর ডিপেন্ড করে, স্ক্রিন কত বড় ছোট। আপনার স্ক্রিন যদি ছোট হয়, সেক্ষেত্রে আপনার এটা থাকবে না অটোমেটিকলি। ইভেন ধরে নেন আমার স্ক্রিনটা এরকম ছোট, আমি যেহেতু জুম বাড়াইলে তো স্ক্রিন ছোট হয়ে আসলো, তাই না। তো এখন যদি আমি এখানে ক্লিক করি যে নেভিগেটর, এবার দেখেন এটা আমাকে কোড বলতেছে কি এটা পিন করে রাখা যাবে না, স্ক্রিন এতই ছোট, এটা জায়গা হবে না। এই জন্য কি করবেন আপনারা, জুমটা কমায়া ইভেন 100 নিচে 90 80 এরকম করবেন, যেখানে আসলে এখানে পিন করতে পারেন, কারণ এটা আমাদের দরকার হবে কাজ করার সময়। বুঝতে পারছি। And এইখানে আমি জুম কমায়া 1400-র ভেতরে রাখার চেষ্টা করব।
দেখেন 1439 টু বি এক্সাক্ট, এই যেটা 1472 চলে গেছে, তাহলে আর একটু বাড়াবো। জাস্ট এটা দেখে আমি বোঝার চেষ্টা করবো। এটা আপনি চাইলে এখানে ক্লিক করে ম্যানুয়ালি লিখে দিতে পারেন, বাট একটু পর পরই দেখবেন আপনাকে এটা আবার সেট করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি? কোন স্ক্রিনে কাজ করতেছি এটা সেট করে নিলে আপনি যা এখানে ডিজাইন করবেন আপনি প্রপার আউটপুটটা পাবেন। নাহলে এখানে দেখা যাবে ডিজাইন একরকম করছেন, আউটপুটে কিছুটা চেঞ্জ দেখতে পারবেন। বুঝতে পারছি সবাই? জি ভাই। ওকে। সবাই ইন্ট্রোভার্ট নাকি এই বেসে? এত কম কথা, কেউ কোনো রেসপন্স করে না, কিছু না? আপনারা কি কি এখনো লজ্জা পাইতেছেন সবাই? জি ভাইয়া, বুঝতেছি। ওকে। যে একজন অ্যাক্টিভ এটা দেখা যায়, বোঝা যাচ্ছে। ওকে। সমস্যা নেই ভাই, দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আমার কথা কেটে কেটে আসে? অত তো কেটে কেটে যাওয়ার কথা না। বাকিরা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি, রাইট? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। সমস্যা নেই। তো যার কেটে কেটে আসতেছে ওইটা হয়তো বা ওই ওই এন্ড থেকে নেটের প্রবলেম হচ্ছে। সো আপনি একটা ইন্টারনেট অফ করে আবার চালু করে ট্রাই করতে পারেন, অথবা আরেকটা সলিউশন হচ্ছে জুম থেকে বের হয়ে যান একবারে, তারপর আবার ওই লিঙ্কটাতে আবার জয়েন করেন। ওকে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা এই পাশে কি, এই পাশে আমাদের তিনটা টোটাল জিনিস। সবচেয়ে ইম্পর্টেন্ট স্টাইল, যেখান থেকে আমি স্টাইলটা করতে পারবো, ওয়েবসাইটটাকে সাজাইতে পারবো। ধরে নিতে পারেন বিউটি পার্লার। ওকে, সহজ করে মনে রাখার জন্য যেখান থেকে আমি সাজাবো আমার সাইটটাকে। দেন আছে সেটিং, যেখান থেকে সেটিং এর কিছু কাজ করব। এটা রেয়ার কেসে আমাদের কাজে লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে সেটিং এর খুব একটা বেশি জিনিস নাই ফ্লোতে, বাট মাঝে মধ্যে আমাদের কাজে লাগবে। লাস্টলি ইন্টারাকশন, এটা হচ্ছে যখন অ্যাডভান্স সাইট অনেক কিছু শিখে ফেলবো শেষের দিকে আমরা ইন্টারাকশনও শিখবো, যেখানে গিয়ে ইন্টারেক্টিভ ওয়েবসাইট বানাইতে পারবো। এখানে ক্লিক করলে ওইখানে কিছু একটা হচ্ছে, এখানে একটা বাটনে ক্লিক করলে আর একটা টেক্সচার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই টাইপের জিনিসপত্র যেগুলো নর্মালি পসিবল না। ওকে। সো এই হচ্ছে মোটামুটি এই পাশে ওভারভিউটা। সো এখানে নেভিগেটর, এখানে প্রথমে আছে এলিমেন্টস, যেখান থেকে আমি ডিজাইনের এলিমেন্টস নিব, টেক্সট নিব, ইমেজ নিব, ভিডিও নিব, বাটন নিব, সো অন যা যা আছে এগুলা। নেক্সট আছে হচ্ছে কয়টা পেজ আছে আমার আমার বর্তমানে হোম পেজটা আছে, আর কিছু ইউটিলিটি পেজ থাকে, পাসওয়ার্ড পেজ, 404 ইরোর পেজ, যদি পেজ খুঁজে পাওয়া না পাওয়া যায় যে ইরোরটা দেখায়, সেই পেজটাই যে দেখেন, এটা হচ্ছে 404 ইরোর যেটা এরকম। এটাও কাস্টমাইজ করতে পারেন চাইলে, আপাতত দরকার নেই। হোম পেজে যাই আবার আমরা ফেরত। স্ট্যাটিক পেজটা অনেক সময় এভাবে হাইড থাকতে পারে, এখানে ক্লিক করে শো করে দেখবেন যে হোম পেজটা থাকে, এটা অটোমেটিকলি থাকে। তারপর নেভিগেটর আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট নিয়ে আমরা কাজ করব, বাট এখন না, কয়েকটা ক্লাস পরে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটাও দেখবো। ভ্যারিয়েবলটা হচ্ছে কোনো রেডিমেড ডিজাইন এখানে রেডি করে রাখতে পারেন, এটা বারবার বারবার আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? এটা এটা হচ্ছে স্টাইল সিলেক্টর, এটা হচ্ছে যতগুলো ক্লাস নেম নিয়ে কাজ করবো সেগুলা, এটাও এখন আপাতত দেখবো না। আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, আর এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা সামনে আগাবো। আজকে আগাই। সেটা হচ্ছে এগুলা কি করতে হয়, এগুলা টেনেও নেওয়া যায় এভাবে, অথবা ক্লিক করলেও হয়। এখন কখন ক্লিক করব কখন টেনে নিব, যখন আমার ড্র্যাগ করা সহজ, যেমন আমি এখন কিছু সিলেক্ট করতে পারতেছি না, এর থেকে আমার টেনে নিলে আমি এক্সাক্ট জায়গায় নিতে পারবো, সেক্ষেত্রে ড্র্যাগ করে নিব। আর যদি মনে হয় সিলেক্ট, যেমন ধরুন সেকশন নিয়ে নিছি, এখন আমি যদি সেকশনটা সিলেক্ট করি, এবার যে সিলেক্ট করা আছে কি সেকশনে, যেখানে দেখেন কি সিলেক্ট করা আছে, বডি নাকি সেকশন? সেকশন। সেকশন। এখন যদি কোনো কিছুর উপর আমি ক্লিক করি এখানে, তাহলে এটা কোথায় যাবে, বডিতে নাকি সেকশনে? সেকশন যাবে। সেকশনে। সেকশনে যাবে, এই তো। সো আমি যদি হেডিং নিলাম, ক্লিক করলেই হবে, এবার আর ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে না। ঠিক আছে? সো তারপরও এক একজনের কমফোর্ট জোন এক এক রকম, কেউ ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলে তার জন্য ফার্স্ট হয়, কেউ ক্লিক করে নিলে ফার্স্ট হয়। জাস্ট এটা নিজের মতো, এটা আস্তে আস্তে কাজ করতে করতে অভ্যেস হয়ে যাবে। ফাইন। ইমেজ ধরেন আমি ক্লিক করলেও এখন যাবে, যেমন এখন হেডিং সিলেক্ট করা আছে, হেডিং এর ভিতর তার ইমেজ দেওয়া সম্ভব না, তাহলে হেডিংটা কিসের ভিতরে আছে, সেকশনের ভিতরে, তাহলে ইমেজে ক্লিক করে সেকশনের ভিতরে যাবে। আচ্ছা, আবার ইমেজ সিলেক্ট করা আছে, এখন আমি যদি বাটন সিলেক্ট করি, যেমন এই যে ইমেজ সিলেক্ট করলাম, হ্যাঁ,
বাটন সিলেক্ট বাটন তো ইমেজের ভেতরে যাওয়া সম্ভব না, তাহলে সেকশনের ভিতরে যাবে, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করেও পাশে ডানে উপরে নিচে নিতে পারি আমি, এরকম। আচ্ছা, সো ডিজাইন করার মূল কাজটাই তাহলে এটা, জাস্ট বসাইতে হয় একেবারে, একটা সেকশন গেল, আবার আরেকটা সেকশন নিতে পারেন এইভাবে, সেকশনের ভেতরে না, সেকশনের বাইরে নিচে নিব, তাই না? এই যে এখানে, ঠিক আছে না, বডির মধ্যে। এখন এই সেকশনটা যদি সেকশনের ভিতরে নেই, তাহলে কি এটা আদৌ সেকশন থাকলো এরকম? জুমে প্রবলেম হচ্ছে হয়তো কিছু, জুম হুট করে স্ক্রিন অফ করে দিচ্ছে সবকিছু ঠিক থাকাকালীন। ওকে, সমস্যা নেই, এগুলো হয়। ওকে, সো সেকশনটা যদি আমরা চিন্তা করি, একটা সেকশন নিয়ে আমরা কিছু কাজ করলাম, আর আরেকটা সেকশন, এটা কি সেকশনের ভেতরে নিব নাকি সেকশনের বাইরে বডির মধ্যে নিব, বলেন? ঠিক বুঝলাম না। আচ্ছা, ধরেন এখন আমরা তো কাজ করতেছি, তাই না? হ্যাঁ, এখন আমরা তো একটা সেকশন নিছি, এখন আরেকটা সেকশন কি সেকশনের ভিতরে হবে নাকি সেকশনের বাইরে বডির ভিতরে? বডির বডির ভেতরে হবে ভাই। বডির ভিতরে হবে, তাই না? সেকশন গুলো কি হয়, একটা একটা করে নিচে নিচে থাকে, একটা একটার ভিতরে থাকে না, তাই না? তো আমরা হ্যাঁ, বডি সিলেক্ট করব, তারপর আরেকটা সেকশন নিব, এবার এই যে ক্লিক করবো, সেকশন চলে আসবে, ঠিক আছে? এটা জাস্ট ফলো করতে হবে, নাহলে কিন্তু কি হবে, সেকশন গুলো আরেকটা সেকশনের ভিতরে ঢুকে গেলে আপনি যতই ডিজাইন করেন দেখবেন ডিজাইন কোনোভাবে মিলাইতে পারতেছেন না। ওকে, সো এখানে ধরেন আমি যদি এমন কিছু ভাইয়া, করি। হুম। কথা বলবো। ফার্স্ট সেকশনের ভিতরে আমরা কি ইনার সেকশন নিতে পারবো? সবই নিতে পারবো, আমরা আস্তে আস্তে যাচ্ছি ওদিকে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ধরেন এটা একটা সেকশন নিলাম, এখন এই সেকশন আমি চাচ্ছি এক পাশে ইমেজ, এক পাশে কিছু টেক্সট থাকবে, থাকে না এরকম? হুম, এটা নেওয়ার জন্য এইখানে চমৎকার একটা সলিউশন আছে, যে কুইক স্ট্যাক বক্স বানানো, ঠিক আছে? তো আমরা দুইটা বক্স বানাবো দুই পাশে, যে এটা সেকশনের ভিতরে নিব, ঠিক আছে? এইভাবেও নিতে পারতাম, অথবা সেকশন সিলেক্ট করে ক্লিক করেও নিতে পারতাম, তাহলে এই পাশে কিছু জিনিস, এই পাশে কিছু জিনিস নিব এবার। সো এই যে ইমেজ, এটাতে নিলাম, ওকে। এখন এখানে কি রিপ্লেস ইমেজ অপশন দিচ্ছে, রিপ্লেস ইমেজে গেলাম, কোনো ইমেজ নাই, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে বলছে, আমি চাইলে এইভাবে ফাইল ওপেন করে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিতে পারি, ঠিক আছে? সো লেটস এটা নিব, এখানে ক্লিক করব, ওকে। আর এই পাশে আবার এটা সিলেক্ট করলাম, এই পাশে সিলেক্ট করলাম, এখানে কি নিব, কিছু টেক্সট নিব। সো টেক্সটটা হচ্ছে, একটা হচ্ছে হেডিং নিলাম, ধরেন শুরুতে একটা হেডিং থাকলো, কিছু একটা লেখা থাকলো বড়, তারপর আবার একটা প্যারাগ্রাফ নিলাম, ছোট করে কিছু লেখা থাকলো, এরকম ডিজাইন দেখছি না আমরা? দেন হ্যাঁ, একটা বাটন নিলাম, তাহলে আমরা যেভাবে ডিজাইন করতে চাচ্ছি পারতেছি? জি ভাই। কি কঠিন? খুব কঠিন না। বিগিনার হিসেবে ভাই একটু কঠিন লাগতেছে আর কি। কঠিন লাগতেছে? আচ্ছা, এগুলো সব সহজ হয়ে যাবে, এর থেকে আর অনেক অ্যাডভান্স কাজ শিখবেন আপনারা এই কোর্সের মধ্যে। আচ্ছা, সো এই সেলটা, এই সেলটার একদম গায়ে গায়ে লেগে আছে না টেক্সট গুলা? হ্যাঁ, এখন কিছু কিছু সময় হইতে পারে না যে এটা গায়ে গায়ে লেগে থাকলে দেখতে খারাপ লাগতেছে, একটু জায়গা দেওয়া দরকার, হইতে পারে কিনা? জি হ্যাঁ, জি। And জায়গাটা কিসে দিব, এই এগুলোর মধ্যে দিব নাকি এই সেলটার মধ্যে একবারে দিব? সেলটার মধ্যে দেবো একেবারে। আর এই সেলটা ধরছি, যেখানে দেখতেও পারতেছি সেল ধরা আছে, এটার মধ্যে দুই ধরনের জিনিস দেওয়া যায়, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে পেডিং। মার্জিনটা হচ্ছে আপনি যখন এই জায়গাটা হচ্ছে এখান থেকে ছেড়ে দিতে চাচ্ছেন, বাট আপনি ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছেন না। আরটা হচ্ছে পেডিং, যেটা হচ্ছে আপনি জায়গাটা ছেড়ে দিতে যাচ্ছেন, বাট ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছেন। ব্যাপারটা কি, আমি একটু বুঝাই আর একটু ক্লিয়ার করে। ধরেন এইটা, এই হেডিংটার মধ্যে আমি একটা পেডিং দিব, বাট হেডিংটা তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড, একটু নিচে গেলে দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, কালার, কালার দিব একটা, ঠিক আছে? দিলাম। এখন আমি যদি চাই এটার লেফট সাইডে একটু জায়গা সে ছেড়ে দিক, কারণ এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড সহ ছেড়ে দিবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড সহ সরে যাবে, ব্যাকগ্রাউন্ডও থাকবে না, তাহলে কি দিব, মার্জিন। আমি লিখেও দিতে পারি, এখান থেকে রেডিমেড সিলেক্ট করতে পারি। এই কি ব্যাকগ্রাউন্ড কি এদিকে রেখে তারপর সরে গেছে, না ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সবকিছু নিয়েই সরে গেছে, বলেন? সবকিছু নিয়েই তো। সবকিছু নিয়েই চলে গেছে। আচ্ছা, আবার এটা ক্লিক করে আমরা এটাকে রিসেট করে দিই, ঠিক আছে? আবার এখানে ক্লিক করলাম, পেডিং দিব, এবার পেডিং দিয়ে টেস্ট করে দেখবো, পেডিং দিলাম, এবার দেখেন তো সবকিছু নিয়ে সরছে না ব্যাকগ্রাউন্ড রেখে দিছে? ব্যাকগ্রাউন্ড রেখে গেছে। তো ব্যাপারটা বুঝতে পারছি দুইটার মধ্যে পার্থক্য?
মার্জিন কখন ইউজ করবো, পেডিং কখন ইউজ করবো, আশা করি বেসিক একটা আইডিয়া পেয়ে গেছে। এরপরও আরো অনেক ব্যাপার আছে, এগুলো সামনে দেখবো। আচ্ছা, এরকম যদি কখনো আসে, জাস্ট গট ইট এই বাটনে ক্লিক করে দিবেন। আচ্ছা, একটু নিচে যাব। নিচে গিয়ে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড যেটা দিছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু দিছি আমি এটা এখন বাতিল করতে চাই, সো এখানে ক্লিক করে রিসেট। ওকে। আচ্ছা, এটুকুর মধ্যে কোনো কনফিউশন? না ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার এগুলো তো আমরা বুঝলাম, তাহলে মোটামুটি আইডিয়া। তাহলে আমরা কিছু একটা বানানোর চেষ্টা করি আজকে। আইডিয়া তো পাইলাম, কিছু একটা বানাইলে হয়তো বা আপনাদের ভালো লাগবে যে কিছু একটা বানাইতে পারছি। সবকিছু ফেলে দিলাম, শুধু বডি আছে। এবার কি বানাবো আমরা? ফিগমা ডিজাইনের মতো লাগতেছে। আচ্ছা, তো আমরা এবার কি করব, আমরা একটা সেকশন তৈরি করব যেটাকে বলে হিরো সেকশন। তো নামটা শুনে মনে হচ্ছে একটা হিরো হিরো ভাব আছে, তাই না? বাট হিরো সেকশন তেমন কিছুই না, জাস্ট একটা ওয়েবসাইটের হেডারের পরে যে প্রথম সেকশনটা থাকে সেটাই। এই যেটা হেডারের পরের টুকু যে অংশটা, এটুকুই কি হিরো সেকশন। মানে এটা একটা হিরো সেকশন। সব হিরো সেকশন, ঠিক আছে? তাহলে সব এই যে মানে একদম উপরে যে বড় সেকশনটা থাকে ওইটাই হিরো সেকশন। আচ্ছা, আমরা একটা হিরো সেকশন ডিজাইন করব। এগুলো কি কাজ করবে না ফাংশনালিটি? কোনগুলো? এই যে আমরা যেগুলো বানাচ্ছি, হ্যাঁ এগুলোই ওয়েবসাইট। এইভাবেই তৈরি করবো আমরা ওয়েবসাইট। আচ্ছা, আমরা একটু এটা ক্লিয়ার বেশি। আচ্ছা, এবার এটা ওপেন ইন নিউ ট্যাব করলাম, হ্যাঁ। অলরাইট, এটা আমরা ডিজাইন করব, ঠিক আছে? এটা ডিজাইন করার জন্য কি করতে হবে? সর্বপ্রথম পুরো জিনিসটা একটা সেকশন, এটা একবারে চোখ বন্ধ করে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু ভাইয়া, নেই। একটা কথা বলতাম। বলে ভাইয়া, ওই যখন ক্লায়েন্ট আসবে, বুঝতে পারছেন, তখন ওই ক্লায়েন্টটা কি আজকে এরকম থিম আমাদের দিয়ে দিবে, নাকি আছে আমাদের ওই গুগলে সার্চ দিয়ে হিরো সেকশন দিয়ে আমরা চুজ করে তাদের দেখাবো যে এটা কোনটা নিব? আসলে গুগলে সার্চ করে করবো না, এটা তো শেখার জন্য করতেছি। ক্লায়েন্ট কোন একটা ইন্সপিরেশন দিবে বা কোনো কিছু ওয়েবসাইট দিয়ে বলবে যে এগুলো ফলো করো, অথবা ওর কন্টেন্ট দেখে বুঝে নিতে হবে যে কোন ডিজাইনের সাথে এটা যাবে। এগুলো আমরা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। জি, বুঝতে পারছি। ঠিক আছে, এরকম। ওকে, সো একটা সেকশন নিলাম, হ্যাঁ। সেকশনের ভিতরে কি কি কন্টেন্ট আছে এগুলো এখন দেখবো আমরা। সেকশনের ভিতরে হিরো সেকশন, তারপরে এটা, তারপরে একটা বাটন এখানে। আচ্ছা, এইবার ব্যাপার হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে যখন আমরা ডিজাইন করি সেকশনের ভিতরে, নর্মালি আমরা একটা কন্টেইনার নিব, যাতে করে একটা মার্জিন রেখে তারপরে কন্টেন্ট গুলা থাকে। ঠিক আছে, মার্জিন রেখে জি ভাইয়া। কাজগুলা করা যায়। সো এই জন্য কি নিব, কন্টেইনার নিব, কিসের ভিতর? সেকশন ভিতর। দেন ওই কন্টেইনারের ভিতরে বাকি জিনিসগুলো আমরা ডিজাইন করব। ক্লিয়ার? জি। আচ্ছা, কন্টেন্ট গুলো নেই। সর্বপ্রথম একটা হেডিং, তারপরে কিছু ছোট টেক্সট, তারপরে বাটন। এই যে হেডিং দিয়ে দিলাম।
প্যারাগ্রাফ টেক্সট, বা এটা তো ছোট টেক্সট, প্যারাগ্রাফ না, একটা লাইনের টেক্সট, এই জন্য একই জিনিসের আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে টেক্সট ব্লক। প্যারাগ্রাফ নিতে পারেন, বাট প্যারাগ্রাফ হচ্ছে মাল্টি লাইন হইলে সেই জন্য বেটার। ওই জন্য আমরা টেক্সট ব্লকটা নিলাম এটার নিচে। তারপরে কি নিব? এরপর কি নিব বলেন? বাটন। বাটন। ওকে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এগুলাকে জাস্ট কি করতে হবে, এটার মতো করে সুন্দর করে ডিজাইন করতে হবে। কিভাবে ডিজাইন করব? এটা ফার্স্ট অফ অল আমাদেরকে টেক্সট গুলো নিতে হবে। সো টেক্সট গুলো নেওয়ার জন্য কি করতে হবে, এগুলো দেখে দেখে লিখতে হবে, কারণ ইমেজ থেকে তো টেক্সট কপি করা যায় না। বাট এটার একটা চমৎকার সিস্টেম আপনি আজকে ধরেন ফার্স্ট ক্লাসের বা ফার্স্ট টপিক হিসেবে আপনাদেরকে শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ইমেজের উপরে বা যে কোনো জায়গাতে আপনি এইভাবে চলে যাবেন কোথায়, সার্চ উইথ গুগল লেন্স, এটা ওকে দিবেন। ফার্স্ট টাইম একবারই এটা বলবে, বললাম। এখন যেটুকু টেক্সট নিতে যাচ্ছেন ওইটুকু মার্ক করবেন। এই যে দেখেন কপি টেক্সট পাইছি, দেখা কপি হয়ে গেল, কষ্ট করতে হইলো না। সেখানে ডাবল ক্লিক করব, তাহলে সিলেক্ট করার অপশন দিবে, এটা ফেলে দিব, আর এখানে আমি যে টেক্সট কপি করেছি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। বেটার অপশন হচ্ছে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করেন, তাহলে কি হবে, অনেক সময় আনওয়ান্টেড অনেক কিছু চলে আসে কপির সাথে, ওগুলা আসবে না। কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটুকু টেক্সট লাগবে এটুকু মার্ক করি। এটা খুবই অ্যাকুরেট এন্ড সুপার ফাস্ট, বিল্ট ইন ফিচার, কোনো এক্সটেনশন কিচ্ছু লাগবে না। শিফট ভি। লাস্টলি বাটনের এটা, তো বাটনেরটুকু লিখে নেবে, কপি টেক্সট। এটুকু বুঝতে পারছি। আচ্ছা, এবার এই জিনিসগুলো আছে কোথায় বলেন তো? স্ক্রিনের কোন জায়গাতে আছে? এই কর্নারে, এই কর্নারে নাকি মাঝখানে? আচ্ছা। মাঝখানে আছে। তাহলে তাহলে এটাও ধরবো, টেক্সটটা ধরবো। টেক্সটার অ্যালাইনমেন্ট দেখেন, টাইপোগ্রাফি মানে হচ্ছে টেক্সট, তো টাইপোগ্রাফি হচ্ছে টেক্সটের ডিজাইন যেটা। তো এটা ডিজাইনের মধ্যে অপশন আছে কি, অ্যালাইন সেন্টার, এটাও সেম, তাহলে অ্যালাইন সেন্টার। বাটনটা যদি ধরে আমি অ্যালাইন এখন সেন্টার করি, এটা কি সেন্টার হইলো? হয়নিও। কেন হইলো না বলেন? কারণ এগুলো হচ্ছে টেক্সট, এই জন্য টেক্সটের ডিজাইনটা ইফেক্ট করছে। আর এটা হচ্ছে বাটন, এন্ড বাটনকে যদি আমি গিয়ে বলি যে টেক্সট মাঝখানে যাও, তাহলে কি সে শুনবে? এটা তো টেক্সট না এক্স্যাক্টলি। না তো। তবে সেই ক্ষেত্রে এটাকে মাঝখানের জন্য নেওয়ার জন্য আমাদের ডিফারেন্টলি থিঙ্ক করতে হবে যে এটা আমরা কিভাবে মাঝখানে নিতে পারি। ঠিক আছে। পজিশন দিতে হবে নাকি ভাইয়া? হুম হুম। পজিশন দিতে হবে দেখি কি করা যায়, নাকি? সহজে শিখি। পজিশন নিয়ে কাজ করবো আমরা ফিউচারে, বাট আজকে সহজ করে শিখবো সবকিছু, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে সহজ সিস্টেম, অ্যালাইনমেন্ট দিতে হবে। হ্যাঁ সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে এই বাটনটার বেশি জায়গা নাই, দেখেন এইটারও পুরো স্ক্রিন জুড়ে জায়গা, ঠিক আছে, যে কোনো জায়গায় সে যাইতে পারে। এটাও কিন্তু পুরো স্ক্রিন জুড়ে, দেখতে পাচ্ছেন, এখান থেকে এই হ্যাঁ পর্যন্ত পাচ্ছি ভাই। জায়গাটা সে যাইতে পারে। এটাও সেম, কিন্তু বাটন তার জায়গার ভিতরে সীমাবদ্ধ, তাই না? এই জন্য কি করবো, এমন কিছু নিব যে পুরো স্ক্রিনের জায়গা নিতে পারে। তো ডিপ ব্লক না, পুরো স্ক্রিন বলতে বোঝাচ্ছে যে কন্টেনারটা তো ছোট থাকে, তাই না? একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতরে বাটনটাকে নিব। ডিপ মানে একটা বক্স, ঠিক আছে। তো এই বাটনটাকে এই ডিপের ভিতরে নিয়ে যাব। ওকে। এখন এই ডিপটা ধরে, এই যে ডিপ দেখতে পাচ্ছি, ডিপটা ধরে আমরা এখান থেকে এই ডিপটার ডিসপ্লে, ডিসপ্লে মানে হচ্ছে ডিপের ভিতরে যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট গুলাকে নাড়াচাড়া করা যায়। ঠিক আছে, ডিসপ্লেটা কি করবো, ফ্লেক্স। ওকে। আজকে আমি সহজ ভাষা ইউজ করতেছি সবকিছুর জন্য, কারণ আমি টেকনিক্যাল টার্ম গুলো ইউজ করলে হয়তো বা অনেকে বুঝতে কষ্ট হবে। তো এটা কি ভার্টিক্যালি আর হরিজন্টালি আপনি কন্টেন্ট গুলোকে মুভ করতে পারবেন, দেখেন লিখাই আছে ফ্লেক্স। কোনটাকে করতেছি, বাটনকে নাকি ডিপকে? ডিপ। ডিপকে। কন্টেন্ট গুলো কোন পয়েন্টে থাকবে, এই কোনা, এখানে 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 নাকি কোন জায়গায়, মাঝখানে, তাই না? নিয়ে গেলাম মাঝখানে।
চলে গেছে না মাঝখানে? আচ্ছা, এটা বল দিলে গডের দিবেন, এটা জাস্ট কিছু টিউটোরিয়াল দেখাচ্ছি আপনাকে। এটুকু বুঝতে পারছি? হ্যাঁ জি ভাই, হালকা হালকা বুঝছি। আচ্ছা। নট পুরোপুরি বুঝছি ভাই, হালকা হালকা বুঝছি। আচ্ছা, ভিডিও আছে, সমস্যা নাই। বারবার দেখবেন, আমি যা করছি ওইটাই বারবার ক্লিক করে করে ট্রাই করবেন, দেখবেন মাথা ক্লিয়ার হয়ে যাবে, জি ঠিক আছে? তারপরে যদি না জি। হয় নেক্সট ক্লাসে তো আমি আছি। অলরাইট, এবার সেকশনটা ধরলাম। সেকশনে ধরে সেকশনটা কি এত ছোট নাকি এটা বড় দেখেন তো? বড়, তাই না? তো উপরে নিচে কি করতে হবে? জায়গা বাড়াইতে হবে। এখন উপরে নিচে জায়গা বাড়ানোর জন্য আমরা যদি জায়গা বাড়াইতে চাই, আমরা মার্জিন দিয়ে বাড়াবো না পেডিং দিয়ে বাড়াবো, এটা দেখে বলেন যদি বুঝা থাকেন। প্যাডিং হুম। প্যাডিং কেন কেন? কারণ প্যাডিংটা দিলে হচ্ছে কি সব পাশ থেকে নিয়ে নেবে জায়গা সহকারে। মার্জিন তো এর মার্জিন দিয়ে তো বের মানে এখন মনে হয়। ওকে। না ভাইয়া, প্যাডিং দিতে হবে নাকি? কারণ কারণ ভিতরে তো, ডিবের ভিতরে তো, কারণ আমার টেক্সটগুলো সব সেন্টারে রাখবো। সেকশনটার ভিতরে আমাদের হচ্ছে জায়গাটা বাড়বে, চতুর্দিক থেকে নিতে হবে। জায়গাটা বাড়বে। একটু আগে আমরা বুঝাইলাম না, পেডিং দিলে কি হবে? ব্যাকগ্রাউন্ড সহ বড় হবে। আর মার্জিন দিলে কি হবে? ব্যাকগ্রাউন্ড সারা বড়। এখন এখানে তো যে ব্যাকগ্রাউন্ড লাগবে আমাদের, তারপরে তাই না? বুঝতে পারছি। আচ্ছা, একটু ওয়েট করেন। ওকে। আচ্ছা, তাহলে পেডিং দিতে হবে, এটা তো বুঝতে পারছি। সেকশনটা ধরে, কন্টেনার ধরে না কিন্তু, সেকশন ধরে উপরে নিচে পেডিং দেবে, একটা বড় অ্যামাউন্টের পেডিং দিব, ধরেন 250 পিক্সেল করে দিলাম, 250 পিক্সেল, নিচেও সেম 250 পিক্সেল দিব। দুইটাতে একসাথেও দেওয়া যায়। উপরে নিচে একসাথে দিতে চাইলে যে কোনো একসাথে, উপরে বা নিচে কিছু একটা দিয়ে 200 দিলাম। এবার যদি অল্টার বাটনে চাপ দিয়ে ধরে এন্টার করি, তাহলে দুই পাশে একসাথে হবে কিছু একটা, ঠিক আছে? তারপরে তো আমরা সহজ করেই করি, এগুলো আস্তে আস্তে শিখবো। তো পিঠে ব্যথা করে। আচ্ছা, এবার কি করব? একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। একটা ব্যাকগ্রাউন্ড নিব, দেখি। এটাই। তার আরো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো ইউজ করতে পারেন আপনার মতো করে। আচ্ছা, এটা কোথায় নিব? পুরো সেকশনটা ধরে, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। নিচে গিয়ে পাস চুজ ইমেজ, এইখানে এই ব্যাকগ্রাউন্ড আপলোড করে দিব। দিলাম, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে সেকশনের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা কমন টার্ম হচ্ছে কভার সেন্টার
টাইলটা হবে ক্রস। তিনটা জিনিস কভার, এখান থেকে একবার মিডল পয়েন্ট, আর টাইলটা করে দিব ক্রস। ঠিক আছে। আচ্ছা এইবার এই যে এগুলাকে এটার মতো মিলাইতে হবে, সাইজ এন্ড আদার্স। তো এটা ধরলাম, টাইপোগ্রাফির মধ্যে যাব, এটাকে দিব 62 বা আরো বড় দিতে পারেন, আমি জাস্ট দিলাম এখন র্যান্ডম একটা। আর লাইন হাইটটা টেক্সট সাইজের থেকে একটু বড় দিতে হবে, 75। আপাতত জাস্ট র্যান্ডম দিয়ে শিখি, তারপর এগুলো আস্তে আস্তে প্রফেশনালি কি করতে হয় না করতে হয় এগুলো শিখবো। এটা দিলাম ধরেন 24। আচ্ছা এটার নিচে একটু জায়গা লাগবে, তো জায়গাটা দিব হচ্ছে মার্জিন দিয়ে, কারণ এই নিচে একটা ফাঁকা জায়গা তৈরি করতে যাচ্ছি আমি। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনটাকে একটু বড় করব, টেক্সট গুলোকে বড় করব। কল টু অ্যাকশন বাটনটা সিলেক্ট করে এটা টেক্সট সাইজ দিয়ে দিলাম 20 পিক্সেল। আচ্ছা এখান থেকে আমি বাটনটাকে বড় করতে পারি, দেখেন পেডিং ব্যাকগ্রাউন্ড সহ স্পেস, ঠিক আছে না বাটনের ভিতরে। উপরে দিয়ে দিলাম আমি 12 পিক্সেল, নিচে 12 পিক্সেল, 40 পিক্সেল করে। ওকে, ব্যাকগ্রাউন্ড দিব, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমার মতো করে দিতে পারি, হোয়াইটিশ কোন একটা কালার দিতে পারি, বা এরকম কিছু একটা দিতে পারি। ওকে, এবার কি করব, পাবলিশ ক্লিক করে পাবলিশ করব। এইখানে একটা ঝামেলা এখন পড়বো আমি। পাবলিশ করতে গেলে আমাকে বলবে আপনি এখন ইমেলই ভেরিফাই করেন নাই, পাবলিশ করতে দিব না। তাহলে ঝামেলায় পড়লাম না। ওই যে আমরা অ্যাকাউন্ট করার সময় তার একটা ইমেল ভেরিফিকেশন পাঠাইছিল, যেটা আমরা ইমেল ভেরিফাই করি। এই যে দেখেন, এটা ভেরিফাই করে ফেলবো। ওকে, এরকম হয়েছে। এখন আমি এখানে গিয়ে এটা পাবলিশ করবো, যদি ট্রাই করি, তাও এটাই বলবে কি করতে হবে, রিলোড দিতে হবে। কিন্তু রিলোড দেওয়ার আগে খেয়াল করতে হবে যে এখানে চেক মার্ক আসছে কিনা। চেক মার্ক মানে কি, সেভ হয়েছে। সেভ করা ছাড়া রিলোড দিলে কিন্তু চলে যাবে ডিজাইনটা। চলে যাওয়া যদিও ভালো, আপনি আবার ডিজাইন করলে একটু বেশি শেখা হইলো। ও এটা এটা সাদা করি নেই, এটাকে সাদা করে দিই। টাইপোগ্রাফির ভিতরে যে কালার, এটাও সেম, টাইপোগ্রাফি থেকে সাদা করে দিব। একটু কম সাদা করে দিলাম, একদম টপে এখানে ফুল সাদা, যেটার কোড হচ্ছে #6টা F। আচ্ছা এবার পাবলিশ করব। আচ্ছা পাবলিশ তো করতে দিবে না, রিলোড করতে হবে তাই না। এই যে চেক মার্ক যখন হবে একটু ওয়েট করব, এটা 2-3 সেকেন্ড সময় নেয়। এখন রিলোড দিব, রিলোড দিলেও ডিজাইনটা থাকবে কারণ সেভ হয়েছে অটোমেটিকলি, বাট পাবলিশ হয় নাই। সেভ হওয়া মানে ডিজাইনের ভিতরে থাকা, পাবলিশ দিলে তারপরে মানুষ দেখতে পারবে। এটা কি অটোমেটিক সেভ নিয়ে নেয়? হ্যাঁ হ্যাঁ, ওই সেভটা অটোমেটিকলি হবে, বাট পাবলিশটা আপনাকে করতে হবে। এখানে ক্লিক করে পাবলিশ টু সিলেক্ট দেবে। আবার একটা রিলোড দিই। ওকে, এইবার পাবলিশ হয়েছে তাই না। সো ইমেলটা ভেরিফাই করতে হবে, আমাদের ভেরিফাই হচ্ছিল না, দ্যাটস ওয়াই। এবার এই যে এই লিংকে এখানে ক্লিক করতে হবে। এই লিংকটাই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট। এভাবে জমা দিব। অ্যাসাইনমেন্টে গিয়ে প্লাসে ক্লিক করলে অ্যাড লিংক অপশন আছে, ওখানে গিয়ে লিংক অ্যাড করে দিব। যদি লিংক না অ্যাড হয় তাহলে একটা ডক নিয়ে ডকের ভিতরে লিংকটা বসিয়ে দিব। ক্লিয়ার?
ক্লিয়ার। এই এক্সাম্পল সাইটটা আমি দিয়ে দিব, চাইলে গুগল করে এরকমও বের করে নিতে পারেন, এই এক্সাম্পলটাও ফলো করতে পারেন বা আপনার মতো করে বানাইতে পারেন, বাট এরকমই বানাবেন, ডিফারেন্ট কিছু করার দরকার নেই। ঠিক আছে, বেশি ভাইয়া একটা কথা বলবো। বেশি কিছু করার দরকার নেই। অনেকে কি করে ফুল ওয়েবসাইট দিয়ে রাখে, হয়তো আগেই শিখে রাখছে কিছুটা, ওটা দিবেন না, তাহলে অ্যাসাইনমেন্ট দেখার সময় তখন কনফিউজ হয়ে জিরো দিয়ে দিতে পারে। যেটুকু আছে, একটা হিরো সেকশন সুন্দর করে, একটা টাইটেল টেক্সট, একটা ছোট টেক্সট, একটা বাটন এন্ড একটা বড় ব্যাকগ্রাউন্ড, দ্যাটস ইট, এটাই থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। না, পাবলিশ করার ঝামেলা না, আমরা ইমেলটা শুরুতে ভেরিফাই করছিলাম না, দ্যাটস আমি ইচ্ছা করেই করি নাই, যাতে করে এটা হইলে আপনাদেরকে দেখাইতে পারি। আমি সবকিছু স্মুথলি করলে আপনারা যে পয়েন্ট মিস করে যাইতেন, তখন চিন্তা করতেন যে আমার এরকম কেন হইলো। ঠিক আছে, সো ওরেস্ট কেস সিনারিও যেটা আছে, ঠিক আছে, ওইটাই আমি দেখাই দিলাম, কারণ ভাইয়া সবসময় একটা কথা বলতাম। পোস্টটা হইতে পারে। হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে পেজটাতে মানে যখন ইয়া ওয়েবসাইটে এডিট করেছিলেন বুঝছেন, হুম। এখন ওই যে বারবার রিলোড দিচ্ছিলেন না, তো আমি চাইলে কি ওই ট্যাবটা কেটে দিয়ে আবার নতুন করে একদম হ্যাঁ ওই হ্যাঁ, সমস্যা নেই, যতটুকু এডিট করছি সমস্যা নেই। ওই পর্যন্ত যাইতে সেভ পারবো? হইলে, সেভ হইলে ওটা থাকবে, ওটা আপনি ট্যাপ কেটে দিলেও থাকবে। আচ্ছা, সেভ করবো কেমনে যদি আপনি একটু সেভ দেখাইতেন অটোই হবে, আমাকে, আমি এটা বুঝতে। সেভ তো অটোই হবে, এটা ওয়েব ফ্লোর ও অটো, আচ্ছা, এটা সেভ অটোমেটিক হয়ে যাবে। অটো হবে, হ্যাঁ সেভটা অটো হবে, পাবলিশটা আপনাকে করতে হবে। আচ্ছা, এরকম যদি দুইটা তিনটা মিলে সেভ করি ঠিক আছে, তখন তো একটা ফোল্ডার মতো বাইরে হবে তাই না? না, এরকম কিছু না, সেভ মানে ও, সেভ, এরকম আপনি কিছু যেই না। পর্যন্ত কাজ করছেন ওই পর্যন্ত অটোমেটিকলি ওটা সেভ করতে থাকবে, এটা ওয়েব ফ্লোর ডিফল্ট ফিচার। কাজ করতে করতে বুঝবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আচ্ছা আমি অ্যাসাইনমেন্ট আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, আর ক্লাস ভিডিওটা পেয়ে যাবেন কিছুক্ষণ পরে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হুম। আচ্ছা ভাইয়া, আমরা যে অ্যাসাইনমেন্ট জমা দিতেছি, ফার্স্ট আপনার যে অ্যাসাইনমেন্টটা জমা দিলাম, এটা আপনি দেখছেন কিনা আমরা বুঝবো কিভাবে? ক্লাসরুমে গেলেই দেখতে পারবেন, মার্কস দেখাবে আপনার, অ্যাসাইনমেন্টের ভেতরে গেলেই বুঝতে পারবেন, অথবা ইমেলও পাবেন যখনই আপনাকে এই জিনিসটার মার্কস দিয়ে দেওয়া হবে। যদি এখনো মার্কস না পেয়ে মানে থাকেন, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ গিয়ে এই ব্যাপারটা বলবেন যে ওই ব্যাচ আপনার, আমাদের 1 সপ্তাহ পার হয়ে গেছে, আমাদের মার্কসটা এখনো আসে নাই, দেন ওরা এই বিষয়টা দেখবে and যার কাছে যাওয়া মানে দরকার ওরা দেখবে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট তো ভাইয়া মানে ওই যে আপনি যেভাবে দেখাই দিচ্ছেন ওইখানে দিলেই হচ্ছে সাবমিট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, টার্ন ইন করতে হবে, এটা কিন্তু ফর শিওর, হ্যাঁ, টার্ন ইন করার পরে সাবমিট হয়ে যায়, তাই সাবমিট তাই হয়ে না? যাবে, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, ঠিক থ্যাংক আছে, ইউ। ঠিক আছে, শেষ করি তাহলে আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ ভাইয়া, থাকেন। হুম হুম। হ্যাঁ, আপনি যে বললেন মার্কসটার কথা, বুঝতে পারছেন? আমি হ্যাঁ, তো ধরুন আপনার এই যে আগে একটা ইয়া দিছিলেন, আমি প্রথম দিনের এই কথা বলি, ইন্ট্রোডাকশন নিয়ে একটা অ্যাসাইনমেন্ট ছিল আমাদের। তো আমি এটা জমা দিছি বুঝতে পারছেন, এখন কথা হচ্ছে মার্কস কত পাইছে আমি তো এখানে বুঝতে পারতেছি না। স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ গিয়ে এই যে বলেন, এইখানে একটা জিনিস দেখছি, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ গিয়া এইখানে একটা জিনিস একটু দেখাই দেন, আমি মার্কসটা কেমনে চেক করবো, ওটা তো একবার দেখলেই বুঝতে পারবেন পরের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা আপনার ওইখানে হেল্পলাইনে গেলে বলা হচ্ছে হ্যাঁ, তাই তো? স্ক্রিন শেয়ার করলে দেখাই দিবে কোথায় এই জিনিসটা দেখতে হয়। ঠিক আছে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।